আমরা ধারকত্ব চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই তো? আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? ধারকত্ব বলতে আমরা কি বুঝি, ধারকত্বের একক, মাত্রা, বিভিন্ন প্রকার এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তারপরে আমরা কি জেনেছিলাম, কোনো পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তারপর আমরা একটা গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয় করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো একটা আহিত পরিবাহী স্থিতিশক্তি নির্ণয় করব। দেখো, যখন কোনো পরিবাহীকে আহিত করা হয় তখন ওই পরিবাহীতে আধান দেওয়া হয়, তাই তো? এবং এই আধান দেওয়ার সময় একটা শক্তি ব্যয় হয়। এই শক্তিটাই পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, ঠিক আছে? এইবার আমরা সেই পরিবাহীর স্থিতিশক্তি ক্যালকুলেট করব, ঠিক আছে? মনে করা যাক একটা পরিবাহী রয়েছে, তার ধারকত্ব হলো সি এবং একে প্লাস কিউ একক আধান দেওয়া হলো, ঠিক আছে? এর ফলে এর বিভব হলো ভি। এবার দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে কোনো পরিবাহীর বিভব বলতে কি বুঝি না, একক ধনাত্মক তড়িতাধানকে অসীম থেকে বা বহু দূর থেকে পরিবাহীর কোনো নিকটবর্তী বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় সেটা, ঠিক আছে? তাহলে এখন এই যে প্লাস কিউ তড়িতাধানকে পরিবাহীকে দিয়ে আহিত করা হলো, এই প্লাস কিউ আধান দেওয়ার জন্য যে পরিমাণ কার্য হবে সেটাই ওর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। এখন এই যে কিউ পরিমাণ আধান দেওয়া হলো সেটা আমরা একবারে না দিয়ে খুব অল্প অল্প পরিমাণে পরিবাহীকে দেওয়া হলো, ঠিক আছে? যার ফলে তার বিভব 0 থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ভি হলো। অর্থাৎ যখন কোনো আধান ছিল না তখন পরিবাহীর বিভব ছিল 0, তারপর যখন ধীরে ধীরে আধানের মান বৃদ্ধি পেয়ে পেয়ে ক্যাপিটাল কিউ হলো তখন সেই বিভব ভি হলো, ঠিক আছে? এবং এর ফলে যে মোট কার্য হলো সেটাই হলো আহিত পরিবাহী স্থিতিশক্তি, ঠিক আছে? এখন এই স্থিতিশক্তি আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি। একটা হলো বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারি, ঠিক আছে? আর একটা হলো ক্যালকুলাসের সাহায্যে করতে পারি। আমি দুটো পদ্ধতি এখানে করে দেখাবো, যার যেটা সুবিধে হয় পরীক্ষার সময় সে সেটাই করবে, যে কোনো একটা পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে? এবারে দেখো, যখন আধান 0 ছিল তখন বিভবও 0 ছিল। এবার যখন কিউ পরিমাণ আধান দেওয়া কমপ্লিট হয়ে গেল তখন পরিবাহীর বিভব ভি হলো, ঠিক আছে? এখন আমরা এটা ধরে নিতে পারি যে এই আহিতকরণ প্রক্রিয়া জুড়ে যে বিভব যেই 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি হলো সেটা না হয়ে আমরা ধরে নিতে পারি যে এই পুরো প্রক্রিয়া জুড়ে পরিবাহীটার মধ্যে একটা গড় বিভব কাজ করেছে, ঠিক আছে? এবার সেই গড় বিভবের মান কত? গড় মানে কি? প্রাথমিক ভ্যালু প্লাস অন্তিম ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, এখানে প্রাথমিক বিভব ছিল 0, পরে বিভব হলো ভি, সুতরাং গড় বিভব কত হবে? 0 প্লাস ভি বাই 2 অর্থাৎ ভি বাই 2। সুতরাং আমরা এই গড় বিভব ধরে নিয়ে আমরা কি বার করতে পারি যে এই পরিবাহীটাকে আহিতকরণের সময় কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করার সময় কৃতকার্য কত হয়েছে না, গড় বিভব ইন্টু তড়িতাধান, ঠিক আছে? এবার গড় বিভবের মান কত? ভি বাই 2 ইন্টু তড়িতাধান হলো কিউ, সুতরাং কৃতকার্য হবে হাফ ভি ইন্টু কিউ, ঠিক আছে? এইবার আমরা ধারকত্ব, বিভব এবং আধানের মধ্যে যে সম্পর্ক জানি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু ভিসি, সেই সম্পর্কটা ব্যবহার করে দেখো কৃতকাজের আর একটা এক্সপ্রেশন পাবো, সেটা কি? ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এইবারে যদি আমরা ভিটা ইন টার্মস অফ কিউ আর সি লিখতে চাই তখন দেখো কি হচ্ছে, হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে? এবার দেখো, এই কৃতকার্যই পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে, ঠিক আছে? সুতরাং দেখো স্থিতিশক্তিকে কীভাবে লিখতে পারি? স্থিতিশক্তি ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি, এটা একটা এক্সপ্রেশন হতে পারে। আবার কি হতে পারে? হাফ সি ভি স্কোয়ার। আর একটা কী হতে পারে? হাফ কিউ স্কোয়ার বাই সি। তোমরা যে কোনো একটা মনে রাখবে, আর বেসিক যে রিলেশন কিউ ইকুয়ালস টু ভিসি সেটা মনে রাখবে। তারপরে কোনো অঙ্কে বা কোনো এমসিকিউতে যে রিলেশনটা প্রয়োজন হবে সেটা তোমরা ব্যবহার করে নেবে, ঠিক আছে? তাহলে কোনো আহিত পরিবাহী স্থিতিশক্তির রাশিমালা তোমরা জানলে। এবার এটাই আমরা বের করব ক্যালকুলাসের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, শুরুটা একই থাকবে, অর্থাৎ আমরা
কিউ আধানকে একেবারে না দিয়ে ধীরে ধীরে কিউ আধানকে দেওয়া হবে এবং এর ফলে এর বিভব 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি হবে। ঠিক আছে, তো আমরা এখন কি মনে করি কোনো একটা সময়ে কোনো একটা ইনস্ট্যান্টে পরিবাহীর আধান হলো স্মল কিউ এবং সেই সময় বিভব হলো স্মল ভি। ঠিক আছে, সুতরাং আমরা এই যে আধানের সাথে বিভব আর ধারকত্বের যে রিলেশন অর্থাৎ কিউ ইকুয়ালস টু ভিসি এটা আমরা জানি। ঠিক আছে, এইবার ধরো এই যে কিউ পরিমাণ আধান রয়েছে এই অবস্থায় আরও ডি কিউ পরিমাণ আধান নিয়ে আসা হলো, তাহলে কৃতকার্য কি হবে? এই ডি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসার জন্য কৃতকার্য ডিডাব্লিউ ইকুয়ালস টু কী হবে? ভি ইন্টু ডি কিউ, বিভব ইন্টু আধান। এবার দেখো আমরা ভিকে ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখব। সুতরাং দেখো ডিডাব্লিউ ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? কিউ বাই সি ইন্টু ডি কিউ। এইবার দেখো এই পুরো আধানটাকে নিয়ে আসার জন্য কৃতকার্য কী হবে? এই ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে? দেখো 1/c 0 টু কিউ ইন্টিগ্রেশন 0 টু কিউ কিউ ডি কিউ। তাই তো, কেন ইন্টিগ্রেশন 0 টু কিউ হলো? কারণ প্রাথমিক অবস্থায় আধান 0 ছিল আর ফাইনালি আধান কিউ হয়েছে। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? দেখো কিউ ডি কিউ, এটাকে ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই 2 হয়। ঠিক আছে, সেই জন্য একটা হাফ এসছে। এবার লিমিট বসিয়ে দিলে কি হবে? স্মল কিউর জায়গায় ক্যাপিটাল কিউ বসে যাবে। সুতরাং ডিডাব্লিউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এইবার আমরা কিউ ইকুয়ালস টু ভিসি এই সম্পর্কটা ব্যবহার করে আগে যা এক্সপ্রেশন পেয়েছিলাম সেটাই পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা একটা আহিত পরিবাহী স্থিতিশক্তি নির্ণয় করতে শিখলাম। এইবার আমরা দুটো পরিবাহীর মধ্যে কিভাবে আধান বণ্টিত হয় সেটা দেখব। ঠিক আছে, এক্ষেত্রে দুটো কেস অ্যারাইজ করতে পারে। দেখো একটা ক্ষেত্রে কি হতে পারে? দুটো পরিবাহী সমবিভব সম্পন্ন। এক্ষেত্রে পরিবাহী দুটোর মধ্যে আধান দিলে সেই আধানটা তাদের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সমবিভব সম্পন্ন পরিবাহী দুটো সমবিভব সম্পন্ন মানে হলো পরিবাহী দুটো প্রথম থেকেই কানেক্টেড, অর্থাৎ দুটো পরিবাহী একটা তার দিয়ে যুক্ত রয়েছে। এই অবস্থায় ওদের ওপর কিছু চার্জ দেওয়া হলো, এবার এদের মধ্যে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, সেকেন্ড কেসটা কি হতে পারে? পরিবাহী দুটোর বিভব আলাদা, তাই তো? তার মানে কি বিভব আলাদা মানে হচ্ছে পরিবাহী দুটো অন্তরিত। এটা তোমরা খেয়াল রাখবে, যখনই বলে দেবে দুই বা ততোধিক পরিবাহীর বিভব আলাদা, তার মানে বুঝতে হবে তারা একে অপরের থেকে অন্তরিত। এই অবস্থায় এদের মধ্যে কিছু পরিমাণ চার্জ দেওয়া হলো। ঠিক আছে, তারপরে এদেরকে যুক্ত করা হলো, পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো। এই অবস্থায় এদের মধ্যে আধান কিভাবে বণ্টিত হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা প্রথম কেসটা করি। দেখো ধরা যাক দুটো পরিবাহী রয়েছে, তাদের ধারকত্ব হলো C1 এবং C2। ঠিক আছে, এই পরিবাহী দুটো একটা তার দিয়ে যুক্ত রয়েছে। এই অবস্থায় এই যে পরিবাহীর যে কম্বিনেশন তাতে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়া হলো। ঠিক আছে, এবার আমরা দেখব এই কিউ পরিমাণ আধান কোনটিতে কতটা গেল সেটা আমরা দেখব। এইবার দেখো যেহেতু পরিবাহী দুটো পরস্পরের সাথে কানেক্টেড, সুতরাং এদের মধ্যে আধান বণ্টিত হবে এবং এমনভাবে বণ্টিত হবে যে সাম্যাবস্থায় আসার পর ওদের একটা সাধারণ বিভব বা কমন বিভব থাকে। ঠিক আছে, মনে করি সাম্যাবস্থায় পরিবাহী দুটোর মধ্যে যে সাধারণ বিভব তার মান হলো ভি, আর প্রথম পরিবাহী অর্থাৎ এ পরিবাহীর আধান হলো Q1 এবং বি পরিবাহীর আধান হলো Q2। সেটা দেখো ছবিতে দেখানো রয়েছে। পরিবাহী এ আর বি পরিবাহী দুটো তার দিয়ে যুক্ত এবং কিউ পরিমাণ আধান ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পরে এ পরিবাহীর আধান হলো Q1, ধারকত্ব C1, সেটা তো কনস্ট্যান্ট, আর বিভব হলো ভি। আর বি পরিবাহীর আধান Q2, ধারকত্ব C2 আর বিভব হলো ভি। ঠিক আছে,
এবার দেখো, যেহেতু কিউ পরিমাণ আধান পরিবাহী দুটোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়েছে, সুতরাং আমরা কি লিখব? ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2। ঠিক আছে, এখন ভি হলো দুটো পরিবাহীরই সাধারণ বিভব, সুতরাং আমরা ক্যাপাসিটেন্সের সাথে বিভব আর আধানের যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যবহার করে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু Q1/C1, এটা প্রথম পরিবাহীর জন্য। আবার একইভাবে ভি ইকুয়ালস টু Q2/C2 দ্বিতীয় পরিবাহীর জন্য। ঠিক আছে, এবার দেখো আমরা অ্যালজেব্রা ইউজ করে কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, এবার Q1 প্লাস Q2 মানে হচ্ছে কিউ, সুতরাং দেখো ভি ইকুয়ালস টু কী লিখবো? কিউ ডিভাইডেড বাই C1 প্লাস C2। এবার দেখো আমরা ভি এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার সেই ভি এর এক্সপ্রেশন ইউজ করে আমরা দুটো পরিবাহীরই আধান বের করে নেব। ঠিক আছে, সুতরাং দেখো Q1 ইকুয়ালস টু কী হবে? C1 ইন্টু ভি। এবার ভি এর এক্সপ্রেশনটা বসিয়ে দাও, করে কি আসবে? কিউ ইন্টু C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আর Q2 ইকুয়ালস টু একইভাবে করে কি আসবে? কিউ C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইবার দেখো আমি Q1/Q2 অর্থাৎ পরিবাহী দুটিতে আধানের অনুপাত যদি বার করতে চাই, তাহলে সেটা কি হবে? Q1/Q2 ইকুয়ালস টু C1/C2। ঠিক আছে, এবার আমরা কি জানি? যদি এটা গোলীয় পরিবাহী হয়, তাহলে তাদের ধারকত্বের অনুপাত হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান। সুতরাং Q1/Q2 ইকুয়ালস টু কী লেখা যায়? R1/R2। ঠিক আছে, সুতরাং আমরা সমবিভব সম্পন্ন দুটো পরিবাহীর ক্ষেত্রে আধান কিভাবে বণ্টিত হয় তাদের রাশিমালা পেলাম এবং তাদের আধানের অনুপাতও নির্ণয় করলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব দ্বিতীয় কেসে, অর্থাৎ যখন পরিবাহী দুটি সমবিভব সম্পন্ন নয়। আচ্ছা, এবার মনে করা যাক আমাদের কাছে দুটো পরিবাহী রয়েছে এ আর বি। এ পরিবাহী ধারকত্ব C1 আর বি পরিবাহী ধারকত্ব হলো C2 এবং এদেরকে যথাক্রমে Q1 এবং Q2 পরিমাণ আধান দেওয়া হলো। ঠিক আছে, দেখো এবার যেহেতু পরিবাহীর দুটিতে আধানের পরিমাণ আলাদা, তাদের ধারকত্ব আলাদা এবং তারা একে অপরের থেকে আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন। ঠিক আছে, সুতরাং তাদের বিভব আলাদা হবে, এইগুলো খেয়াল রাখবে। সুতরাং V1 ইকুয়ালস টু কী হবে? Q1/C1 আর V2 ইকুয়ালস টু Q2/C2। এবার কি করা হলো? একটা সরু আর লম্বা তার দিয়ে পরিবাহী দুটোকে যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, দেখো দেখানো হয়েছে। এর ফলে কি হবে? তার দিয়ে যুক্ত করার ফলে উচ্চ বিভবযুক্ত পরিবাহী থেকে নিম্ন বিভবযুক্ত পরিবাহীতে তড়িতাধানগুলো প্রবাহিত হতে থাকবে এবং কতক্ষণ প্রবাহিত হবে? না, যতক্ষণ পর্যন্ত ওদের বিভব সমান হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি মনে করি যে V1 গ্রেটার দ্যান V2, তাহলে কি হবে? এ পরিবাহী থেকে বি পরিবাহীতে আধানের প্রবাহ হবে এবং আমরা মনে করি যে যদি তার দিয়ে সংযোগের পর পরিবাহীর সাধারণ বিভব যখন দুটো পরিবাহীরই যখন সাধারণ বিভব ভি হবে, তখন ওদের মধ্যে আধান প্রবাহ বন্ধ হবে। এবং আরেকটা জিনিস আমরা ধরে নেব যে এই আধান বণ্টনের সময় কোনো রকম আধানের ক্ষয় হচ্ছে না। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি? তড়িৎ সংযোগের আগের মোট আধান ইকুয়ালস টু তড়িৎ সংযোগের পরের মোট আধান। অর্থাৎ দেখো ক্যাপিটাল Q1 প্লাস Q2 ইকুয়ালস টু স্মল Q1 প্লাস Q2। ঠিক আছে, এইবার দেখো তোমাদের আগেই বলেছিলাম ক্যাপিটাল Q1 ইকুয়ালস টু C1 ইন্টু V1 আর ক্যাপিটাল Q2 ইকুয়ালস টু C2 ইন্টু V2। আর আধান বণ্টনের পর যখন ওরা সমবিভব পরিবাহী দুটো সমবিভব লাভ করবে, তখন আমরা কি লিখতে পারি? স্মল Q1 ইকুয়ালস টু C1V আর স্মল Q2 ইকুয়ালস টু C2V। সুতরাং এই যে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু স্মল Q1 প্লাস Q2, এই রিলেশনটাকে আমরা কীভাবে লিখতে পারি? C1V1 প্লাস C2V2 ইকুয়ালস টু C1V প্লাস C2V, তাই তো? সুতরাং দেখো আধান বণ্টনের পর ওদের যে সাধারণ বিভব সেটা কি দাঁড়াচ্ছে? V ইকুয়ালস টু C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তাই তো? এবার দেখো আমরা আগেই লিখেছিলাম যে C1V1 প্লাস C2V2 ইকুয়ালস টু Q1 প্লাস Q2, সুতরাং V ইকুয়ালস টু কী লিখতে পারি? Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, এইবার আমরা বার করতে চাইছি যে ওদের তার পরিবাহী দুটোকে তার দিয়ে সংযোগের পর ওদের আধান কি হচ্ছে,
অর্থাৎ স্মল কিউ ওয়ান আর স্মল কিউ টু বার করতে চাইছে, তাই তো। সুতরাং এবার আমরা স্মল কিউ ওয়ান ইকুয়ালস টু কী লিখবো, সি ওয়ান ইন্টু ভি। এবার ভি এর এক্সপ্রেশনটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখো কি আসছে, সি ওয়ান ইন্টু ক্যাপিটাল কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, এবার ক্যাপিটাল কিউ ওয়ান প্লাস কিউ টু হচ্ছে টোটাল আধান যেটা দেওয়া হয়েছিল প্রথমে। সুতরাং স্মল কিউ ওয়ান ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, সি ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, ঠিক একইভাবে কিউ টুও তাই বেরোবে। কিউ টু ইকুয়ালস টু কী আসছে দেখো, নিজেরা হাতে করবে, করে দেখো বেরোচ্ছে সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, এইবার দেখো আমরা যদি স্মল কিউ ওয়ান বাই স্মল কিউ টু বের করতে চাই তাহলে কি হবে, এদের রেশিও বার করলে কি হবে দেখো, একটু নিজেরা ক্যালকুলেট করবে, করে দেখো কি আসবে, কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু। ঠিক আছে, এবার যদি এটা গোলীয় পরিবাহী হয় তখন আমরা কি লিখতে পারি, সি ওয়ান প্রপোর্শনাল টু আর ওয়ান, অর্থাৎ প্রথম পরিবাহীটার ব্যাসার্ধ, আর সি টু ইকুয়ালস টু আর টু দ্বিতীয় পরিবাহীর ব্যাসার্ধ। সুতরাং আমরা কিউ ওয়ান আর কিউ টুকে যদি আমি পরিবাহী দুটির ব্যাসার্ধের মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, কিউ ওয়ান ইকুয়ালস টু আর ওয়ান কিউ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, আর সি টু ইকুয়ালস টু আর টু কিউ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আর এই দুটো রেশিও, আধানের রেশিও যদি আমি ব্যাসার্ধের অনুপাতে লিখতে চাই তখন কি হবে, কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু। ঠিক আছে, এই এক্সপ্রেশনগুলো মুখস্থ করার দরকার নেই, যদি অঙ্কে যখন যেরকম প্রয়োজন সেই রকমভাবে তোমরা ব্যবহার করবে। এইবার ধরো যদি আমরা বার করতে চাই যে, আমরা তো ধরে নিয়েছিলাম যে ভি ওয়ান গ্রেটার দ্যান ভি টু। ঠিক আছে, সুতরাং এ পরিবাহী থেকে বি পরিবাহীতে আধান স্থানান্তরিত হলো। এবার এ থেকে কতটা আধান বেরিয়ে গেল সেটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি করে করব, এ পরিবাহীতে আগে আধান কি ছিল, ক্যাপিটাল কিউ ওয়ান, বেরিয়ে যাওয়ার পর কত হলো, স্মল কিউ ওয়ান। সুতরাং কতটা পরিমাণ আধান বেরিয়ে গেল, ক্যাপিটাল কিউ ওয়ান মাইনাস স্মল কিউ ওয়ান, তাই তো। এইবার দেখো আমরা কি জানি, ক্যাপিটাল কিউ ওয়ান ইকুয়ালস টু সি ওয়ান ইন্টু ভি ওয়ান, আর স্মল কিউ ওয়ান মানে হচ্ছে সি ওয়ান ইন্টু ভি। ঠিক আছে, সুতরাং দেখো কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ান মাইনাস সি ওয়ান ইন্টু ভি। এবার আমরা ভি এর এক্সপ্রেশন যেটা বার করেছিলাম সেটা বসাবো, বসিয়ে এটাকে সিম্পলিফাই করব, করে এটা সকলে নিজে হাতে খাতায় করবে, করে কি আসবে দেখো, সি ওয়ান সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, এবার দেখো বি হচ্ছে আধান পেয়েছে, বি এর আধান আগে কত ছিল কিউ টু, এখন কত হলো স্মল কিউ টু। সুতরাং কতটা আধান পেলো, কিউ টু, স্মল কিউ টু মাইনাস ক্যাপিটাল কিউ টু। এবার স্মল কিউ টু ইকুয়ালস টু সি টু ইন্টু ভি, আর কিউ টু ক্যাপিটাল কিউ টু ইকুয়ালস টু সি টু ইন্টু ভি টু। এবার ভি এর এক্সপ্রেশন বসাতে হবে, বসিয়ে সিম্পলিফাই করতে হবে, করে কি আসবে দেখো, একই এক্সপ্রেশন আসবে, অর্থাৎ কিউ টু প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, তাই তো। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস টু কিউ টু প্রাইম। তার মানে কি, তার মানে হলো এ যে পরিমাণ আধান ছেড়েছে বি ঠিক একই পরিমাণ আধান গ্রহণ করেছে, অর্থাৎ এখানে কোনো আধানের কোনো ক্ষয় হলো না। এ থেকে এ দ্বারা বর্জিত সমস্ত আধানই বি দ্বারা অর্জিত হলো। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা দেখব যে এই যে পরিবাহী দুটোর মধ্যে আধান বন্টন হলো এর ফলে কোনো শক্তিক্ষয় হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা শক্তির রাশিমালা শিখেছিলাম, সুতরাং এখানে আধান বন্টনের আগে পরিবাহী দুটোর মোট শক্তি কত হবে, ইউ ইকুয়ালস টু হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার। ঠিক আছে, আর যখন পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো, যুক্ত করার পর ওদের একটা সাধারণ বিভব ভি লাভ করলো পরিবাহী দুটো, তখন শক্তি রাশিমালা কী হবে, ইউ প্রাইম ইকুয়ালস টু হাফ সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ সি টু ভি স্কোয়ার। এবার দেখো ইউ প্রাইমকে আমি একটু সিম্পলিফাই করেছি, ভি এর এক্সপ্রেশনটা বসানো হয়েছে, বসিয়ে একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবে, করে আলটিমেট কি আসছে দেখো, ইউ প্রাইম ইকুয়ালস টু হাফ সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, এইবারে দেখো আমরা যদি শক্তিক্ষয় বার করতে চাই তাহলে আমরা কি বার করব, ডেল্টা ইউ ইকুয়ালস টু শক্তিক্ষয়ের পরিমাণ, সেটা ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ প্রাইম, যেখানে ইউ হলো প্রাথমিক শক্তি আর ইউ প্রাইম হলো আধান বন্টনের পরবর্তী শক্তি।
ঠিক আছে, এবার ইউ এর এক্সপ্রেশন বসিয়ে দেব, ইউ প্রাইমে যেটা পেলাম সেটা এক্সপ্রেশন বসিয়ে দেব, বসিয়ে তোমরা নিজে হাতে ক্যালকুলেট করবে, করে দেখো কি আসছে। দেখো ডেল্টা ইউ ইকুয়ালস টু হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এইবার আমরা এই এক্সপ্রেশনটা লক্ষ্য করো, আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ এ পরিবাহীর বিভব বি পরিবাহীর বিভবের থেকে বেশি। সুতরাং V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার এটা অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। সুতরাং ডেল্টা ইউ একটা পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে, তাই তো? সুতরাং এখানে পরিবাহী দুটোর মধ্যে আধান বন্টনের ফলে একটা শক্তি ক্ষয় হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই শক্তি কিন্তু আমরা শক্তি সংরক্ষণ সূত্রে পড়েছি যে শক্তি আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তি ধ্বংসও করতে পারি না। তাহলে এই শক্তিটা কোথায় যাচ্ছে না, এই শক্তি অন্য শক্তিরূপে আত্মপ্রকাশ করবে। যেমন পরিবাহী দুটোর মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে তাপ, শব্দ এবং আলোক শক্তির সৃষ্টি হতে পারে, ঠিক আছে? সুতরাং আমরা আধান বন্টনের ফলে পরিবাহী দুটোর মধ্যে শক্তিক্ষয় হয় যে সেটা দেখতে পেলাম এবং শক্তিক্ষয় রাশিমালা জানলাম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আধানের কোনো রকম ক্ষয় হলো না, শক্তিক্ষয় হলো কিন্তু আধানের ক্ষয় হলো না। আচ্ছা, এই যা করালাম সেটা ভালো করে করবে, এর উপর বেস করে অঙ্ক আসে, MCQর কোয়েশ্চেন আসে। আর কারোর কোনো রকম যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে।